আজকে কৃষ্ণনাথ কলেজের আমার যারা সহকর্মী উপস্থিত রয়েছেন, অভিষেক এবং অপরাপর সকল সহকর্মী, অভিষেককে বাদ রাখছি, ওর জন্য কোনো ধন্যবাদ নেই আমার তরফে, একটু ধিক্কার আছে সেটা পরে জানাচ্ছি। এদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, বয়সোচিত অভিনন্দন, এবং সামনে যে ছাত্রছাত্রীরা যে উজ্জ্বল মুখগুলো বসে রয়েছে তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। অভিষেকের জন্য ধিক্কার, কারণ অভিষেক যে ধরনের পরিচয় লিপি দিয়েছে তাতে মনে হচ্ছিল বঙ্গ বিদ্যাচর্চার মেসি কিংবা নেইমার এরকম কোচের একটা কেউ বসে রয়েছে। এটার জন্য অভিষেককে ধিক্কার, এছাড়া আমার কিচ্ছু নেই অভিষেককে বলবার। স্নেহ অতি বিষম বস্তু, ভালোবাসা অতি বিষম বস্তু, এটা বোঝা যায় আর কি। আমরা রামগতি ন্যায়রত্নকে নিয়ে আজকে কথা বলবো বলে এখানে উপস্থিত হয়েছি। চমৎকার একটা ধর্তাই তো ইতিমধ্যেই মাননীয় অধ্যক্ষও ধরিয়ে দিয়েছেন, এবং শক্তিনাথ বাবুর কথার থেকে একটা ছোট্ট শব্দ আমি তুলেই নেব ইনফ্যাক্ট আমার বক্তব্যের মধ্যে। দেখুন, যদি এই প্রশ্নটা থেকে আজকে শুরু করতে চাই যে আমি আজকে 150 বছরের পুরনো একটা বই, 150 বছরের পুরনো বইয়ের একজন লেখক, তাকে নিয়ে আলোচনা করব কেন, কি দরকারটা পড়েছে আমাদের। এখন অভিষেক বা শক্তিনাথ বাবুর একটা সহজ জবাব থাকতে পারে যে উনি আমাদের এক সময়ের সহকর্মী, প্রাক্তন বা সহকর্মী। আমার ক্ষেত্রে তো সেরকম কোনো জবাব নেই, তাহলে আমি কেন পড়তে যাব আজকে এই বইটা। আজকে ইনফ্যাক্ট মুশকিল হচ্ছে ইতিহাসের বই, সেটা যত নতুন বই বেরোয়, যত তার আপডেটেড ভার্সান বেরোয়, তার পুরনো ভার্সানটা আস্তে আস্তে মুছে যায়। এটাই ঘটে, কালক্রমে ঘটে যায় জিনিসটা। নতুন নতুন তথ্য আসে, নতুন নতুন বিশ্লেষণ আসে, পুরনো বইটা আস্তে আস্তে আমরা ভুলতে থাকি। একা রামগতির ক্ষেত্রে এরকম হয়নি, বহুজনের ক্ষেত্রেই ঘটেছে। কিন্তু রামগতিকে আজকে বিশেষ করে মনে করতে চাইছি, এত পুরনো বই পড়তে চাইছি কেন, এই কেনর একটা জবাব হয়তো দেওয়ার একটু চেষ্টা করব। দেখুন, রামগতি যে সময়ে বইটা লেখার চেষ্টা করছেন, সেই সময়ে ওনার সামনে সেই অর্থে কোনো মডেল নেই। আমি খুব সচেতনভাবেই বলছি, সেই অর্থে কোনো মডেল নেই। আজকে আমরা এটা বুঝতে পারবো না। একটু একটু ভেবে দেখুন, সময় হিসাবে কতটা পেরিয়ে এসছি আমরা। আচ্ছা, 200 বছর পেরিয়ে যায়, আজকে তো 2022 সাল, 100 বছর পেরিয়ে যান 1922, আরো 100 বছর পেরিয়ে যান 1822। আজকে যদি 1822 সাল হতো না, প্রথম কথা হচ্ছে এখানে কোনো মহিলাকে আমি উপস্থিত থাকতে দেখতাম না, প্রশ্নই উঠছে না, আপনারা কেউ থাকতেন না, এখানে কেউ থাকতেন না। ইনফ্যাক্ট 2-4 জনকে হয়তো আজকে আমরা কোথাও একটা পুড়িয়ে টুড়িয়েও মারছিলাম, ঢাকঢোল পিটিয়ে, কারণ মাথায় রাখতে হবে সালটা 1822, 1829 আসতে আরো 7 বছর দেরি আছে। সুতরাং মাত্র 200 বছর আগেও যদি ফেরত যাই না, তাহলে বুঝতে পারবেন যে এই 200 বছরের যে ব্যবধানটা আমরা পার করেছি না, এটার মধ্যে অনেকটা পার করে ফেলছি। 150 বছর আগে যখন রামগতি ন্যায়রত্ন সাহিত্যের ইতিহাস লিখতে বসছেন, সেই সময়ে তার হাতে, একটু আগে শক্তিনাথ বাবু বলেছেন, আমি ওই কথাটা থেকেই শুরু করছি আজকের বক্তব্য, যে উপাদান। সাহিত্যের ইতিহাস লিখবেন, তার উপাদান কই? আর রান্না করতে বসলে তার তো কিছু ইনগ্রিডিয়েন্টস চাই, কিছু উপাদান চাই। আপনি কি দিয়ে রান্না করবেন? আপনার রান্না বান্না করতে গেলে চাল ডাল তেল নুন লাগে। তো সাহিত্যের ইতিহাসে উপাদান কি ছিল রামগতি ন্যায়রত্নের সামনে? প্রায় কিচ্ছু নেই, প্রায় কিছুই নেই বলতে গেলে। বিখ্যাত মানুষটির নাম আপনারা জানেন সকলে, ঈশ্বরচন্দ্র গুপ্ত, কবি জীবনী। কি করছেন ভদ্রলোক? যতটা সম্ভব চেষ্টা করে, প্রায় কোনো কোনো ক্ষেত্রে ইন্টারভিউ নিয়ে, ভারতচন্দ্রের নাতির ইন্টারভিউ নিয়ে, তার কাছ থেকে তার দাদুর জীবনী জোগাড় করছেন, কোনো না কোনোভাবে চেষ্টা করছেন যে যতটা পারি অন্তত পক্ষে উপাদান জোগাড় করি। রামগতি হাতের সামনে উপাদান খুব কম, খুবই কম। ওইটুকু নিয়ে, ওই স্বল্প উপাদান নিয়ে উনি কিন্তু বইটা লিখতে বসলেন। তার থেকেও বড় সমস্যা, এই যে সাহিত্যের ইতিহাস লিখবোটা কেমন করে, মডেলটা কি হবে? অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রামগতি ন্যায়রত্নের এই বইটি একদা সম্পাদনা করেছিলেন। সেই সম্পাদনা নিয়ে আমার কিছু আপত্তি আছে, কিন্তু যাই হোক, আপাতত সেই সম্পাদিত বইটির কথা বলি। তার একটা ভূমিকায় অসিতবাবু বলেছিলেন যে এই বইটি ওই মোটামুটি ভাবে তার মাস্টার মশাইয়ের বইটাকে অনুবাদ নকল করে লেখা খানিকটা। মাস্টার মশাইয়ের বই মানে বিদ্যাসাগরের সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853 নাগাদ বেরিয়ে গেছে। রামগতি যখন লিখতে বসছেন তখন তার সামনে মডেল হিসেবে বিদ্যাসাগর রয়েছেন, তার প্রত্যক্ষ মাস্টার মশাই। রামগতির ডায়েরি, যেটা এখন পাওয়া যায় মুদ্রিত আকারে আছে, তার ডায়েরির কিছুটা অংশ 1872 থেকে 1885 অব্দি তার ডায়েরির কিছু এন্ট্রি পাওয়া গেছে। সেইখানে কোনো কোনো এন্ট্রিতে আমি দেখতেও পাচ্ছি 1876 সাল, 1878 সাল রামগতি কলকাতায় আসছেন, লিখছেন আমি বিদ্যাসাগরের সঙ্গে দেখা করছি, বাদুর বাগানের বাসায় যাচ্ছি ইত্যাদি। বিদ্যাসাগরের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, ছাত্র মাস্টারমশাই। বিদ্যাসাগরের বইয়ের নামের একটা অনুকরণ রামগতির নামের মধ্যে আছে, সংস্কৃত ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853, 1872-73 বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রস্তাব। সুতরাং মাস্টারমশাইয়ের বইটা তিনি ফলো করছেন, ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে বিদ্যাসাগরের বইটা যারা দেখেছেন তারা জানেন বিদ্যাসাগর কিন্তু কালানুক্রমিক কোনো ইতিহাস লেখেননি।
সংস্কৃত ভাষা সাহিত্যের ক্ষেত্রে উনি করেছিলেন, উনি নাম ধরে ধরে এক একজন লেখক তার কিছু বইপত্রের কথা পরিচয় করিয়ে দিলেন। শূদ্রক এই, তার লেখা এই, এই নাও পরিচয়। মাঘ এই, নৈষৎচরিত এই, এই নাও তার পরিচয়। ব্যাস এইটুকখানি ছিল। রামগতি কিন্তু তা করেননি। রামগতি সাহিত্যের ইতিহাস লিখছেন কিন্তু একেবারে ইতিহাস বলতে আমরা যা সাহেবদের কাছ থেকে শিখেছি যে সাল তারিখ সাজিয়ে বাবু পরপর কথা বলো, আমরা সাল তারিখ সাজিয়ে কথা বলতে শিখলাম 19 শতক থেকে। রামগতি কিন্তু ওই কাজটি করবার চেষ্টা করছেন, সাল তারিখ সাজাবার চেষ্টা করছেন। এটাই তো 2 নম্বরের সমস্যার জায়গা। সাল তারিখ পাবো কোত্থেকে আমি? আমার হাতে প্রথম কথা উপাদান নেই, দ্বিতীয় কথা যেটুকুনিও যা আছে তার সাল তারিখ কোথায়, কে আগে কে পরে? সাল তারিখ সাজাতে গেলে তো আগে পরে সাজাতে হয়। আমি কৃত্তিবাস না কাশিরাম দাস, কাকে আগে রাখবো, কাকে পেছনে রাখবো? রামগতির সামনে তো কোনো উত্তর নেই, খুব মুশকিলের জায়গা। ইনফ্যাক্ট রামগতি কেন, তার আগে যারা লেখার চেষ্টা করেছেন, যারা বলার চেষ্টা করেছেন, তাদের সামনে উত্তরটা ছিল না। রামগতির কৃতিত্ব কোথায়? রামগতির কৃতিত্ব এই জায়গায় যে তিনি অন্ততপক্ষে সেই প্রথম মানুষ যিনি সাল তারিখ পুরোটা না জানলেও চেষ্টা করলেন সাজাতে। আমার এটা হচ্ছে আজকে আশ্চর্য লাগে। রামগতির আগে 1852-তে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কথা আপনাদের মনে পড়বে। ব্রিটেন সোসাইটিতে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, হরচন্দ্র ঘোষের সেই বিখ্যাত ঝগড়াঝাটি, এবং সেখান থেকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বাংলা কবিতা বিষয়ক প্রস্তাব, যেখানে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একটা সাহিত্যের ইতিহাস লিখবার চেষ্টা করছেন একটা সংক্ষিপ্ত আকারে। ইনফ্যাক্ট সেই সাহিত্যের ইতিহাসে একটু লক্ষ্য করে দেখবেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় কৃত্তিবাস সম্পর্কে লিখছেন, সাল তারিখ দিয়ে লিখছেন। তৎপরে বঙ্গীয় 954 অব্দে চৈতন্য চরিতামৃত গ্রন্থ সমাপ্ত হয়। তৎ অন্যন্তর কীর্তিবাস মাথায় রাখতে হবে। রঙ্গলালের গোটা বইটাতেই কৃত্তিবাস কোথাও নেই, কীর্তিবাস আছে। উনি ওই নামটাই জানতেন, উনি কৃত্তিবাস জানতেন না। তৎপরে কীর্তিবাস, কাশিদাস এবং কবি কঙ্কনাদি কবিগণ জন্মগ্রহণ করেন। তাহলে সোজা কথায় চৈতন্য চরিতামৃত লেখা হয়ে গেছে, তারপরে কৃত্তিবাস জন্মগ্রহণ করেছে, তারপরে কৃত্তিবাসের বই। আপনারা যারা আজকে সাহিত্যের ইতিহাস পড়েন আপনারা সকলেই বলবেন যে এটা একদম ডাহা ভুল। হ্যাঁ, ডাহা ভুল তো বটে, বুঝলাম, কিন্তু রঙ্গলালের কাছে তো এছাড়া অন্য কোনো আর কিছু তথ্য ছিল না। রঙ্গলাল এটাই জানতেন যে কবি কঙ্কন আগে, মুকুন্দ চক্রবর্তী আগে, কিংবা তারও আগে চৈতন্য চরিতামৃত, তারও পরে কৃত্তিবাস। উনি যা জানতেন উনি তাই লিখেছেন। রামগতিও এটাই জানতেন, রামগতি এর বাইরে আলাদা কিছু জানতেন না, কিন্তু রামগতিও ইনফ্যাক্ট এটাই জানতেন যে কৃত্তিবাস অনেক পরের লোক। কিন্তু মজাটা এই জায়গায় আছে, সেই জানার মধ্যে একটা একটা কলা কৌশল রামগতি করেছেন। কিরকম? রঙ্গলাল বললেন যে আমি জানি এ আগে এ পরে। আচ্ছা, জানলেন কেমন করে? না, তার কোনো উত্তর রঙ্গলাল দেননি। রামগতি লিখলেন যে আমি জানি এ আগে এ পরে, এই কারণে এ আগে, এই কারণে এ পরে। খেয়াল করে দেখুন, হাতের সামনে তথ্য নেই, তিনি কি করছেন? তিনি বইটাকে পড়ে বইটার ভিতর থেকে চেষ্টা করছেন তথ্য খুঁজে বার করে এইবার বইগুলোকে 1-2 নাম্বার করে সাজাবার, যে কোনটা আগে কোনটা পরে। এটা খুব কঠিন কাজ। আজকে আমরা বসে বুঝতেই পারবো না যে কি কঠিন কাজ। আজকে তো খুব সহজ আমাদের কাছে, আজকে তো অতি সহজে আমরা চট করে একটা বই খুলে দেখে নিচ্ছি সাল তারিখ কবে। তখন তো সাল তারিখের এসব নেই। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়রা তো হালফিলের লোক, এই সাহিত্য শতক, চরিতমালা টরিতমালা ইত্যাদিতে একেবারে হালফিলের কাজ। রামগতি কি করছেন? রামগতির বইটার প্রথম এবং দ্বিতীয় সংস্করণ, প্রথম সংস্করণ আমি পূর্ণাঙ্গ সংস্করণ বলছি 1873-এ একসঙ্গে 2 খণ্ড, 1872 2 খণ্ড আলাদা আলাদা করে, 1873-এ একসঙ্গে 2 খণ্ড, 1882-তে রামগতির জীবদ্দশায় এই বইটার দ্বিতীয় সংস্করণ বেরিয়েছিল। 2 সংস্করণেই রামগতি কৃত্তিবাস সম্পর্কে লিখছেন, যে কৃত্তিবাসকে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় চৈতন্য চরিতামৃতের পরে ঠেলে দিয়েছিলেন। রামগতি লিখছেন, তন্মধ্যে নবদ্বীপের সারস্থান বলিয়া নবদ্বীপের প্রশংসা করিয়াছেন। কৃত্তিবাসী রামায়ণ নিয়ে আলোচনা করছেন। রামগতি যেহেতু সংস্কৃতজ্ঞ পণ্ডিত ছিলেন, ওনার আলোচনার মধ্যে খুব চমৎকার কম্পারেটিভ স্টাডি আছে। উনি যেখানে যেখানে বাংলা বই নিয়ে আলোচনা করেছেন, যেখানে যেখানে উনি দেখার চেষ্টা করেছেন যে এটা সংস্কৃতের কোন মূল বই থেকে নেওয়া, তার সঙ্গে কতটা মিল অমিল আছে, এই কম্পারেটিভ স্টাডিটা উনি করেছেন। কৃত্তিবাসের ক্ষেত্রে বাল্মীকি রামায়ণের সঙ্গে মিলটা দেখাচ্ছেন, মিল এবং অমিলটা দেখাচ্ছেন, দেখিয়ে নিয়ে বলছেন যে বাল্মীকি রামায়ণে এত জায়গার নাম নেই যেগুলো কৃত্তিবাসী আছে, এগুলো কৃত্তিবাস নিজে ঢুকিয়েছে। তন্মধ্যে নবদ্বীপের সারস্থান বলিয়া নবদ্বীপের প্রশংসা করিয়াছেন। কৃত্তিবাস নবদ্বীপের প্রশংসা করেছেন। তারপরে রামগতির যুক্তি, চৈতন্যদেবের উৎপত্তি স্থল এবং স্মার্ত ও নৈয়ায়িক দিগের সমাস্থান বলিয়া উহার এইরূপ প্রশংসা করা অসম্ভব বোধ হয় না। ফল কথা, কৃত্তিবাস চৈতন্যদেবের পরসাময়িক বলিয়াই বিবেচিত। কৃত্তিবাসকে কিন্তু চৈতন্য পূর্ব যুগে রামগতিও রাখেননি, রামগতিও চৈতন্য পরবর্তী যুগেই ঠেলেছে, কিন্তু তার একটা যুক্তি তার কাছে আছে, যে আমার এই যুক্তির কারণে মনে হচ্ছে ও আচ্ছা, কৃত্তিবাসের বইতে নবদ্বীপের এত প্রশংসা আছে, নবদ্বীপের এত প্রশংসা কেন? না, নিশ্চয়ই তার মানে চৈতন্যদেব জন্মে গেছে, ওই জন্য এত প্রশংসা, তাহলে আমি একে চৈতন্যদেবের পরে নিয়ে যাব। রঙ্গলাল জাস্ট বলেছিলেন যে এটা এই। রামগতি তার ওই বলাটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন, যুক্তি দিয়ে জাস্টিফাই করার চেষ্টা করছেন। রামগতি কিন্তু এইভাবেই যেখানে পথ নেই সেখানে পথ কেটে এগোবার চেষ্টা করছেন। এবার দেখুন, শুধুমাত্র এইটুকুনি করেছেন তা নয়, খেয়াল রাখতে হবে যে একটু আগে বলছিলেন যে উপাদান কই, যেটা সত্যেন্দ্রবাবু বললেন যে উপাদান নেই।
না, উপাদান তো সত্যি নেই। সেই উপাদানের জন্য রামগতি কতটা খোঁজ খবর করছেন সেইটা জানলেও আজকে চমকে যেতে হবে। রামগতি সেই আমলে এডুকেশন গেজেটে বিজ্ঞাপন দিয়েছিলেন, উনি নিজেই লিখেছেন ওনার বইয়ের মধ্যে, যে প্রাণরাম চক্রবর্তী কবিবল্লভ বলে এক ভদ্রলোকের কালিকা মঙ্গল বইটার কথা শুনতে পাচ্ছি, এই বইটা কোথায় আমি তো জানি না, আমি এডুকেশন গেজেটে বিজ্ঞাপন দিয়েছি, যদি কেউ আমাকে এই বইটা অন্তত পক্ষে দিতে পারেন। বিজ্ঞাপনে সাড়া পাননি, সুতরাং এই বইটা নিয়ে উনি আলোচনা করতে পারেননি। একটা মানুষ, তিনি একটা বই খোঁজবার জন্য ব্যক্তিগত উদ্যোগে, তার তো কোনো প্রজেক্টের অন্তর্ভুক্ত নয়, এটা ব্যক্তিগত উদ্যোগে তিনি কাগজে বিজ্ঞাপন দিয়ে জানতে চাইছেন যে এই বইটা কি পাওয়া যাবে, গেলে পরে আমি এটা সাহিত্যের ইতিহাস লিখতাম। আজকে হয়তো সেই সাহিত্যের ইতিহাস আমরা নাই পড়তে পারি, কিন্তু মাথায় রাখতে হবে এই মানুষটা কিন্তু ওই সাহিত্যের ইতিহাসটার জন্য আক্ষরিক অর্থেই তার ছেলে তৃতীয় সংস্করণের ভূমিকায় লিখেছিলেন যে আমার বাবা যে কি পরিমাণ খাটাখাটনি করেছেন ব্যক্তিগতভাবে, কতটা পয়সা খরচ করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। সত্যিই তাই, অতটা খাটাখাটনি করেছিলেন। এবং আরো যেটা আজকে পড়তে গেলে অবাক লাগে আমার, সেটা হচ্ছে ধরুন প্রথম সংস্করণ বেরোলো, দ্বিতীয় সংস্করণ বেরোলো বেশ ব্যবধানে 1882 পরে। দুটো সংস্করণের মাঝখানে আরো নতুন কিছু তথ্য চলে এসছে। একজন ভালো গবেষক কি করবেন, এই নতুন তথ্যগুলো দেখবেন, নতুন তথ্যগুলো বিচার করবেন, সেই তথ্যের মধ্যে যতটা দরকার হবে ইনক্লুড করবেন তার নিজের লেখায়। রামগতি করেছেন, এর প্রত্যেকটা করেছেন রামগতি। ধরে নেওয়া যাক প্রথম সংস্করণ যখন রামগতি বেরোলো, রামগতির বইটাতেই, আচ্ছা কোনটার প্রসঙ্গে স্যার? আচ্ছা আচ্ছা ঠিক আছে। রামগতি যখন প্রথম সংস্করণ বেরোলো, সেই সময় দেখবেন বিদ্যাপতি দিয়ে বইটা শুরু হচ্ছে, যেমনটা শক্তিনাথ বাবু বলছিলেন চর্যা নেই, শ্রীকৃষ্ণ কীর্তন নেই, তাহলে শুরুটা কি দিয়ে হবে? বিদ্যাপতি থেকে শুরু হচ্ছে। রামগতির বই সবসময় বিদ্যাপতি থেকে শুরু হয়, সাহিত্যের ইতিহাসের পাঠটুকু বলছি, ভাষার ইতিহাসটা কথা বলছি না। এবং দ্বিতীয় সংস্করণ বিদ্যাপতি দিয়ে শুরু হয়, কিন্তু প্রথম এবং দ্বিতীয় সংস্করণের বিদ্যাপতির আলোচনা আমূল বদলে গেছে। আমূল কেন বদলালো? রামগতি প্রথম সংস্করণে লিখছেন বিদ্যাপতির সময় মুসলমান দিগের রাজ্য ছিল, সুতরাং শিবসিংহ যে কোনো দেশের স্বাধীন রাজা ছিলেন তাহা বোধ হয় না। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান ইহার অন্যতম কোনো প্রদেশের একজন বড় জমিদার ছিলেন ইহাই বোধ হয়, এবং সেই জন্যই কোনো ইতিহাসে তাহার নাম পাওয়া যায় না। বিদ্যাপতির পৃষ্ঠপোষক শিবসিংহ সে কে, রামগতি অনুমান করছেন ইনি বাঁকুড়া, বীরভূম, বর্ধমানে কোন এক জায়গায় জমিদার। এটা প্রথম সংস্করণ 1872। বঙ্গদর্শন বেরোলো, বঙ্গদর্শনে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় একটি অসামান্য প্রবন্ধ বেরিয়েছিল বিদ্যাপতি নামে। ইনফ্যাক্ট আমাদের বিদ্যাপতি চর্চার পুরো মোড় ফিরে গেল রাজকৃষ্ণ মুখোপাধ্যায় এই প্রবন্ধটা থেকে। রাজকৃষ্ণ এই প্রবন্ধে একদম তন্ন তন্ন করে বিচার করে দেখিয়ে দিলেন যে বিদ্যাপতি বাঙালি নয়, বিদ্যাপতি মিথিলার লোক। রামগতি ন্যায়রত্ন বিদ্যাপতি সংক্রান্ত এই প্রবন্ধটি পড়েছিলেন। রামগতি ন্যায়রত্নের ডায়েরিতে দেখা যাচ্ছে উনি ডায়েরির মধ্যে এন্ট্রি করছেন যে অমুক দিনের বঙ্গদর্শন পড়িলাম, সেখানে রাজকৃষ্ণ বাবুর একটা প্রবন্ধ বেরিয়েছে এবং এই প্রবন্ধটা বিদ্যাপতি সংক্রান্ত খুব উৎকৃষ্ট প্রবন্ধ। যদি পরবর্তীকালে কখনো আমার বইয়ের দ্বিতীয় সংস্করণ হয়, আমি তাহলে এই প্রবন্ধটা বিবেচনার মধ্যে আনবো, বিবেচনার মধ্যে রাখবো। দ্বিতীয় সংস্করণ 1882। বিদ্যাপতি খুলুন দ্বিতীয় সংস্করণের। এবার উনি লিখছেন, আমরা পূর্বে অনুমান করিয়াছিলাম যে বিদ্যাপতি বীরভূম বা বাঁকুড়ার কোনো প্রদেশে উৎপন্ন এবং ওই প্রদেশেরই কোনো রাজা শিবসিংহের সভাসদ ছিলেন, কিন্তু বঙ্গদর্শন নামক মাসিক পত্রিকার 1282 সালে জ্যৈষ্ঠ মাসের একটি প্রস্তাবে প্রমাণ প্রয়োগ সহকারে বিদ্যাপতি বিষয়ক এই কয়েকটি নূতন কথা লিখিত হইয়াছে, যথা বিদ্যাপতি মিথিলাবাসী এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। রামগতি তার নিজের পূর্বতন গবেষণা পুরোটা সরিয়ে রেখে নতুন করে লিখলেন, তার কারণ ইতিমধ্যে কোনো একজন গবেষক এটা আবিষ্কার করে ফেলেছেন। আরো মজাদার হচ্ছে যে এই বঙ্গদর্শন যেটা রামগতি নিয়মিত পড়ছেন, যেখান থেকে উনি তথ্য উদ্ধার করছেন, যে বঙ্গদর্শনের নাম ওনার বইয়ে আছে, এই বঙ্গদর্শনের সম্পাদকের সঙ্গে কিন্তু রামগতির সম্পর্ক খুব মসৃণ ছিল না। মানে হিসাব অনুসারে রামগতি যদি খুব ইগোইস্টিক ভাবে ভাবতেন যে না, বঙ্গদর্শনের সম্পাদকের সঙ্গে আমার সম্পর্ক ভালো না, বঙ্গদর্শনে বেরোনো প্রবন্ধ আমি দেখবো না। ইনফ্যাক্ট সাহিত্যের ইতিহাসকারদের ইগো নিয়েও আবার অনেক রকমের গল্প বাজারে চালু আছে, এবং সেই সব নিয়েও বিভিন্ন অভিযোগ কিন্তু থাকে। কোনো কোনো আধুনিক সাহিত্যের ইতিহাসকার সম্পর্কে অন্য কোনো কোনো অধ্যাপক অভিযোগ করেছেন যে আমার দেওয়া তথ্য উনি নেননি, আমি তথ্য আবিষ্কার করেছি উনি সেটা দেখেননি, ইত্যাদি ইত্যাদি অভিযোগ কিন্তু আছে, আমি নাম না করেই বলছি। রামগতি এতটাই উদারচিত্ত মানুষ যে বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার রীতিমতো একটু আকচি বলা চলে। ইনফ্যাক্ট আপনাদের মনে আছে যে প্রথম সংস্করণ এই বইটি বেরোনোর পর বঙ্কিমচন্দ্র বাঙ্গালা ভাষা নামে একটি প্রবন্ধ লিখবেন বঙ্গদর্শনে। 3টে কিস্তিতে প্রবন্ধ বেরিয়েছিল এবং রামগতিকে তিনি যথেষ্ট ঠেস দিয়েই কথা বলেছিলেন। রামগতি নিজের ডায়েরিতে এন্ট্রি আছে, রামগতি 72 সালে ডায়েরিতে লিখছেন যে বঙ্কিমবাবুর বঙ্গদর্শন দেখিলাম, আমার সম্পর্কে এই লিখিয়াছে, মনে একটু ক্ষোভ উৎপন্ন হইয়াছে। মনে ক্ষোভ উৎপন্ন হয়েছে, তাই বলে লিখতে বসে আমি সেই বঙ্গদর্শন পত্রিকার পাতা থেকে সাহিত্যের ইতিহাসের নতুন উপাদানটা নেব না, আমি এতটা সংকীর্ণ মনা নই। সুতরাং আমি দরকার পড়লে কিন্তু সেখান থেকে নেব এবং নিজের বইটাকে রিভাইজ করব, সেটা করলেন।
এই এই ঔদার্যের জায়গাটা কিন্তু রামগতির ছিল, এটা খেয়াল রাখতে হবে। এবং এতটাই খাটাখাটনি উনি করেছেন প্রতি ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমি একাধিক ক্ষেত্রে দেখাতে পারি যে উনি এইভাবেই নিজের বক্তব্যকে চেঞ্জ করেছেন প্রথম সংস্করণ থেকে দ্বিতীয় সংস্করণ। এবার এতটা শুনে যদি আপনাদের মনে হয় যে না তার মানে রামগতি খুব খুব উদার মানুষ, সব দিক থেকে অত্যন্ত উদার্য ছিল, তাহলে বলবো যে না, দেখুন 19 শতকের আবার একটা সমস্যা আছে। 19 শতকে মানুষ দু পা এগোলে এক পা পিছতো। 19 শতকে এই টানাপোড়েনটা খুব মারাত্মক, এটা প্রায় সকলের মধ্যে রয়েছে। যে মানুষ দু পা এগোচ্ছেন তিনি কিন্তু আবার এক পা পিছন। রামগতি কোনো কোনো ক্ষেত্রে নিশ্চয়ই উদার, আশ্চর্য উদার। ইনফ্যাক্ট রামগতির ব্যক্তিগত জীবনে আমি একটা ঘটনার কথা আপনাদের মনে করে দিই, শুনতে খুব অদ্ভুত লাগবে। রামগতি তার ডায়েরিতে লিখছেন, রামগতির এটা হচ্ছে ডায়েরির 1875 সালের 15ই এপ্রিলের এন্ট্রি। রামগতি সেদিন ডায়েরিতে লিখছেন যে কালেজ হইতে আমি ভূবাবুর প্রেরিত, ভূবাবু সম্ভবত ভূদেব মুখোপাধ্যায়, কালেজ হইতে আমি ভূবাবুর প্রেরিত বরফ ও লেমনেট পাইয়া কেমন একরূপ আনন্দ পাইয়াছি। 1875 একজন ন্যায়রত্ন ব্রাহ্মণ পণ্ডিত বরফ খাচ্ছে, এটা তাৎপর্য আমরা আজকে বুঝতে পারবো না। যারা ত্রৈলোক্যনাথের কঙ্কাবতী পড়েছেন তাদের মনে থাকবে যে খেতুকে তার জাত মেরে দেওয়া হয়েছিল শুধুমাত্র বরফ খাওয়ার গুজব ছড়িয়ে। বরফ বলা হতো যে গো রক্ত দিয়ে তৈরি হয়। সুতরাং ব্রাহ্মণ পণ্ডিত বরফ এবং লেমনেট পেয়ে বলছেন আরে বাস আমি আজকে সোডা খেলাম, বরফ খেলাম। খেয়াল রাখতে হবে ভদ্রলোক অতটা গুণা নন, বিদ্যাসাগরের ছাত্র আফটার অল। সুতরাং এইসব দিক থেকে ভদ্রলোকের মন বেশ উদার। কিন্তু এই যে বললাম দু পা এগোলে আবার এক পা পিছোতেন, এই সমস্যাটা তাদের ছিল, এটা তাদের সময়ের সমস্যা। এই নিয়ে আজকে তাদেরকে রাগারাগি করে কোনো লাভ নেই, আমরা শুধু সেইটুকুনি বিচার করতে পারি। তো এই পিছিয়ে যাওয়ার ধরনটাও কিন্তু রামগতি রচনার মধ্যে আছে। কিরকম সেটা? সেটা হচ্ছে যে রামগতি নিজে ব্রাহ্মণ পণ্ডিত। রাজনারায়ণ বসু তার 1878 বক্তৃতায় খেয়াল করেছিলেন যে রামগতির মধ্যে একটা প্রবল পরিমাণে ব্রাহ্মণ্য বোধ আছে। আমি ব্রাহ্মণ, আমি সর্বশ্রেষ্ঠ, এবং ব্রাহ্মণ্য নিয়ে কেউ কিছু বলবে না, বললে পরে আমার একটু গায়ে লাগবে। ব্যক্তিগতভাবে এটা তার যাই হোক না কেন, সাহিত্যের ইতিহাসে যদি এটা প্রভাব ফেলতে আরম্ভ করে তখন তো নিশ্চয়ই সমস্যা হয়। একটু সমস্যা হয়েছে রামগতির সাহিত্যের ইতিহাসের মধ্যে, এটা প্রবল পরিমাণে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, সুতরাং ব্রাহ্মণকে কিছু বলা যাবে না, ইত্যাদি ইত্যাদি গোছের একটা ব্যাপার সবসময় রয়েছে। কিরকম তার ফলটা কিরকম দাঁড়িয়েছে ওনার সাহিত্যের ইতিহাস বিচারে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের বিচার করতে বসেছেন রামগতি। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান, পদ্মিনী উপাখ্যানে একজন মানুষ একটি ব্রাহ্মণের কাছ থেকে পুরো উপাখ্যানটি শুনছেন। রামগতি ন্যায়রত্ন লিখছেন, স্নানার্থ আগত ব্রাহ্মণের মুখে অত বড় প্রকাণ্ড উপাখ্যান এখনই স্মরণ করিতে বসা পথিকের পক্ষে উচিত হয় নাই। ব্রাহ্মণের স্নানাহারের পর গল্প আরম্ভ করিলেই ভালো হইত। গল্পের মধ্যে ব্রাহ্মণ স্নান করতে এসছেন, এসে ওখানে গল্পটা শোনাতে আরম্ভ করেছেন। রামগতি বলছে যে বেচারা বামুনটাকে খেতে দিলি না রে, একটু খাওয়া দাওয়ার পর তো গল্প শুনতে পারতিস বাবা। রামগতির একটু খারাপ লেগেছে, একটা ব্রাহ্মণ এতক্ষণ অভুক্ত থাকবে, এটা এটা অন্যায় না? রামগতি আসলে নিজে ওই যে রাজনারায়ণ মনে করে দিয়েছিলেন নিজে ব্রাহ্মণ পণ্ডিত। এবং তারপরে যখন আবার এই রঙ্গলাল সম্পর্কে অন্যত্র আলোচনা করছেন, সেখানে লিখছেন যে স্নানার্থ আগত ব্রাহ্মণের মুখে পদ্মিনীর বৃহৎ উপাখ্যান শ্রবণে যে অযুক্ততা পূর্বে প্রদর্শন করিয়াছি, কর্মদেবীতে ব্রাহ্মণকে মধ্যে মধ্যে বিশ্রাম দেওয়াতে সে দোষ পরিহৃত হইয়াছে। কর্মদেবী ভালো বই, তার কারণ মাঝখানে মাঝখানে ব্রাহ্মণ ইন্টারভ্যাল পেয়েছে। সুরসুন্দরীতে তাদৃশ্য দোষের সংঘটনই হয় নাই। যাক বাবা, সুরসুন্দরীতে অন্তত কোনো ব্রাহ্মণ অভুক্ত নেই, না খেয়ে নেই। বোঝা যায় ব্রাহ্মণ সম্পর্ক ওনার উদ্বেগের জায়গাটা, এবং তার ফলটা দাঁড়িয়েছে সাহিত্য বিচারটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে। যে কারণে আজকে হয়তো একটু মজাই লাগবে, একটু অস্বস্তিও হবে। সেটা হচ্ছে রামগতি বঙ্কিমচন্দ্রের তিলোত্তমা সম্ভবে, এই বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী আলোচনা করতে গেছেন, তিলোত্তমাকে নিয়ে আলোচনা করছেন, এবং সেখানে করতে গিয়ে বলছেন যে জগৎ সিংহ ও তিলোত্তমার পরস্পর সমান বর্ণত্ব জ্ঞান হইবার পূর্বে অনুরাগ সঞ্চার হওয়া আমাদিগের বিবেচনায় যুক্তিসঙ্গত হয় নাই। আপনাদের সকলের উপন্যাস মনে আছে, অসামান্য একটি সিনেমাটিক দৃশ্য, শৈলেশ্বরের মন্দির, রাত্রি বিদ্যুৎ চমকাচ্ছে, মন্দিরের দরজা দিয়ে জগৎ সিংহ মন্দিরের দেবতার পেছন থেকে আড়াল থেকে একটা চোখ দেখছেন তিলোত্তমার, এবং চোখ দেখে প্রেমে পড়ে যাচ্ছে। বঙ্কিম তো রোমান্টিকতার রাজা, অসামান্য লিখেছেন। রামগতির আপত্তি যে বাবু চোখ দেখে প্রেমে পড়ে যাবি বা দেখলে পরে প্রেমে পড়ে যাবি, আগে একবার জিজ্ঞাসা করবি না যে তুমি বামুনের মেয়েকে, তোমার কাস্ট কি, এটা জিজ্ঞাসা করবি না? এটা তো অন্যায় কাজ করেছো তুমি, এটা তো ভালো কাজ করনি। আর বিশেষ করে বঙ্কিমচন্দ্র নিজে চট্টোপাধ্যায় উনি লিখতে পারলেন, এটা কি ঠিক কাজ হলো? এবং তারপরে উনি বঙ্কিমচন্দ্রকে বুঝিয়ে দিচ্ছেন যে এটা আপনার উচিত কাজ হয়নি, এবং সেটা বোঝাবার জন্য উনি বলছেন যে দেখুন তো আমাদের কালিদাসে আছে, কালিদাসে কি আছে না, কালিদাসে রয়েছে যে দুষ্যন্ত শকুন্তলাকে দেখবার পর প্রথম যে কথাটি ভাবছে যে এই মেয়েটি ব্রাহ্মণ কন্যা নয় তো, ব্রাহ্মণ কন্যা হলে সমস্যা আছে, আমি ক্ষত্রিয় ব্রাহ্মণকে বিয়ে কি করে হবে? কিন্তু এটা বলে নিয়ে রামগতি বলছেন যে দেখেছেন আমাদের কালিদাসের কাছ থেকে শিখুন, কালিদাস কিন্তু প্রেমে টেমে ফেলেছেন, সব করেছেন, কিন্তু আগে অন্তত কাস্টটাকে এক করে নিয়েছে। আপনার এইটা উচিত কাজ হয়নি বঙ্কিমবাবু, এটা আপনার অন্যায় হয়েছে। আজকে সাহিত্য বিচারে নিশ্চয়ই এরকম ধরনের মানদণ্ড আমরা কেউ প্রয়োগ করবো না। এটা রামগতির একটু ওই নিজস্ব গুণামিক জায়গা, একটু পিছিয়ে থাকার জায়গা।
কিন্তু সত্যি কথা বলতে এটার থেকেও যেটা হয়তো বেশি আজকে অস্বস্তিকর হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে রামগতির নারী সংক্রান্ত রক্ষণশীলতা, মেয়েদেরকে নিয়ে ওনার একটু বেশি গোঁড়ামি আর কি, এক অর্থে বলতে গেলে। এটা অসিতবাবু লক্ষ্য করেছেন, রামগতি কোথাও কোথাও এই ধরনের গোঁড়ামি রয়েছে। তার ফলটা যেটা দাঁড়িয়েছে, রামগতির সাহিত্য বিচারটা সত্যি কথা বলতে কখনো কখনো একদম ব্যক্তিগত মাত্রায় একটু টলমল করেছে। কিরকম? রামগতি ওই বঙ্কিমচন্দ্র সংক্রান্ত আলোচনা করতে বসছেন, এবং করতে বসে না, বঙ্কিমের আগে রামগতি ধরে নেওয়া যাক মধ্যযুগের যখন আলোচনা করছেন সেই সময় বেহুলার খুব প্রশংসা করছেন। বেহুলার প্রশংসা করছেন কেন? বেহুলার প্রশংসা করার একটা বড় কারণ হচ্ছে উনি লিখছেন যে স্ফীত গলিত কীটাকুলিত পুতিগন্ধি মৃত প্রতীকে করে লইয়া নির্বিকার চিত্ত ও নির্ভয় মনে বেহুলার মান্দাসে যাত্রা ভাবিতে গেলে সীতা সাবিত্রী দময়ন্তী প্রভৃতি প্রসিদ্ধ সতীগণের প্রতিনিমিত্তক সেই ক্লেশভোগও সামান্য বলিয়া বোধ হয়, এবং বেহুলাকে পতিব্রতার পতাকা বলিয়া গণ্য করিতে ইচ্ছা করে। খুব স্বাভাবিক, স্বামীর দেহ গলে বেরিয়ে চলে যাচ্ছে, সেই অবস্থায় মেয়েটি তাকে আগলে ধরে রেখেছে, তার মধ্যে কোনো বিকার নেই। এইরকমই তো বউ হওয়া উচিত, এইরকমই বউ আমরা চাই, মেয়েরা এরকমই হবে। এখন আপনারা সকলেই জানেন 1870-এর দশক থেকে হিন্দু জাতীয়তাবাদের একটা নতুন ঢেউ আসছে, এবং সেই সময় পর্ব থেকে মেয়েদের এই সতী সাবিত্রী হয়ে ওঠার দিকটা আমরা একটু বেশি ঝোঁক দিচ্ছিলাম, ইত্যাদি ইত্যাদি সবই ঘটছিল, যাকে সুকুমার সেন মশাই একটু রবীন্দ্রনাথ থেকে শব্দধার করে ঠাট্টা সুরে বলবেন উজান স্রোতের কাল। এটা আসলে হ্যাঁ, যতটা মেয়েদের সম্পর্কে যতটা এগোনো শুরু হয়েছিল শতকের শুরু থেকে, শেষের দিকটা গিয়ে হঠাৎ করে আমরা একটুখানি রিভার্সের দিকে চলে গেলাম, আবার পেছন দিকে মেয়েদেরকে টানতে আরম্ভ করলাম যে বাপু ঘরের মধ্যে গিয়ে ঢোকো, আর বাইরে বেরোনোর দরকার নেই। তো সেই দিক থেকে রামগতিও একটুখানি রক্ষণশীল তো বটে, এবং ব্রাহ্মণ পণ্ডিত তিনি, সেখানে মেয়েরা পতিব্রতা হবে ইত্যাদি ইত্যাদি ওনার হচ্ছে একটা প্রচ্ছন্ন বক্তব্যের মধ্যে আছে। যদি সেটা না হয়, আচ্ছা হলো তো ভালো কথা, হলো বলে আমি বেহুলাকে প্রশংসা করলাম। যদি এনি হাউ কোনো মেয়ে এরকম পতিব্রতা না হয়, তাহলে সমস্যাটা কি দাঁড়াবে? রামগতি কপালকুণ্ডলার আলোচনা করছেন। কপালকুণ্ডলার আলোচনা করতে গিয়ে রামগতি লিখছেন, কপালকুণ্ডলার সাংসারিক কোনো বিষয়ে আস্থা ছিল না। স্ত্রী জাতির সর্বাপেক্ষা রমণীয় গুণ যে পতিগত প্রাণতা, স্ত্রীর সবচেয়ে গুলার স্বামীকে ভালোবাসত প্রাণতা, তাহার বিন্দুমাত্র ছিল না। সুতরাং সে স্ত্রীর অপগমে নবকুমারের কোনো ক্ষতি হইয়াছে তাহা আমাদের বোধ হয় না। বউ মরেছে, বেশ হয়েছে, ও বউ থেকেই বা কি করতো? এইটা হচ্ছে রামগতির শেষ বক্তব্য। স্ত্রী মারা গেছে, তাতে কি সমস্যা হয়েছে? নবকুমারের কি ক্ষতি হলো? ও বউ তো ভালোই বাসতো না, যে বউ ভালোই বাসে না সে বউ থেকে কি করবে? এটা ঠিক সাহিত্য বিচার হতে পারে না, মুশকিলটা এই জায়গায়। মানে কপালকুণ্ডলার বিচারে আজকে আমরা ক্লাসে কি লাস্টে ছাত্রছাত্রীদের এটা বোঝাবো যে লাস্টে মরেছে বাবা, বাঁচা গেছে, ও বউ তো ভালোবাসতো না সুতরাং মরে গেছে, ঠিক আছে। ইনফ্যাক্ট বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় সংস্করণ কপালকুণ্ডলা এসে যে বদলটা ঘটবে, তার ফলে আর এই কথাটা হয়তো পুরোপুরি বলাও যাবে না। কিন্তু মোদ্দা কথা, রামগতি বিচার করতে বসে কিন্তু কপালকুণ্ডলাকে এইভাবেই বিচার করছেন, তার কারণ তার মনে হচ্ছে যে ঠিক আছে, এমন বউ না থাকলেও চলে যে বউ স্বামীকে ভালোই বাসে না। এইখানে অবশ্য একটা অন্য রকমের কথা, একটা খুব ব্যক্তিগত কথা বলে রাখি, সেটা হচ্ছে যে রামগতির না ব্যক্তিগত জীবনটা খুব ভালো ছিল না, এটা খেয়াল রাখতে হবে। রামগতি ব্যক্তিগত জীবনে খুব অসুখী দাম্পত্য যাপন করেছেন। রামগতির ডায়েরি আজকে পড়তে গেলে পাতার পর পাতা জুড়ে এত অসুখী দাম্পত্যের চিহ্ন, মানে কল্পনার বাইরে। আমি দু একটা এন্ট্রি শোনাই আপনাদেরকে, শুনলে বেশ খারাপই লাগবে। ভদ্রলোক এত লেখাপড়া করছেন, ক্লাসে মনোযোগ সহকারে ক্লাস নিচ্ছেন, যে কারণে হ্যান্ড সাহেব তার প্রশংসা করছেন, সব ঠিক আছে, পাশাপাশি ওনার গৃহজীবনটা একেবারেই ভালো চলছে না। 1876-এর 19শে জুন উনি ডায়েরিতে লিখছেন, গৃহিণীকে এখানে আনিয়া ভালো করি নাই, উহার স্বভাব যে রূপ তাহাতে উহার সহিত অবিচ্ছেদে একত্রাবস্থান প্রীতিকরণ হইবে না হইয়া অসুখকরী হইবে। ওই 1876-এর নভেম্বর মাসের ডায়েরিতে লিখছেন, গৃহিণীর স্বভাব যেরূপ কুটিল যেরূপ উগ্র, তাহাতে যে আমার সাংসারিক সুখ কখনো হইবে তাহার আশা নাই। 1876-এর ডিসেম্বর মাসের 8 তারিখের ডায়েরিতে লিখছেন, গৃহিণীর আমার প্রতি সন্দেহ ও ঈর্ষা কোনো মতেই নিবৃত্ত হইতেছে না, ক্রমে উহা বিলক্ষণ কষ্টকর ও সর্বসুখ নাশক হইয়া উঠিতেছে, কি উপায় যে এ রোগের নিবারণ হইবে বুঝিতেছি না। 1877 সালের জুন মাসে গিয়ে লিখছেন যে আমার স্ত্রীর ন্যায় নিচা সয়া সচরাচর দেখা যায় না। একদম সরাসরি বউয়ের সম্পর্কে, উনি তো কোনদিন ভাবেননি ওনার ডায়েরি আমরা এরকম ভাবে পড়ে ফেলবো বা প্রকাশ্যে বলা কওয়া করবো, কিন্তু বউ সম্পর্কে ওনার অভিযোগটা উনি উজাড় করে দিয়েছেন। এখন মাথায় রাখতে হবে, রামগতির 2 বিবাহ। প্রথমা স্ত্রী মহামায়া মারা যাওয়ার পরে উনি দ্বিতীয় স্ত্রী দাক্ষায়ণীকে বিয়ে করেছিলেন, এবং মহামায়ার গর্ভে ওনার ঔরসে 2টি সন্তান, রোমাবতী এবং কৃষ্ণধন। এই রোমাবতীর নামে ওনার উপন্যাসী আছে ওনার। আর দ্বিতীয় পক্ষে ওনার 5টি সন্তান ছিল, 3টি কন্যা 2টি পুত্র, গিরীন্দ্রনাথ আর গ্রাবেন্দ্রনাথ।
প্রথম পক্ষের ছেলে কৃষ্ণধন, যাকে উনি গোটা ডায়েরি জুড়ে কেশন বলে উল্লেখ করেছেন, এই কেশনের সঙ্গে তার বিমাতার সম্পর্ক ভালো ছিল না, প্রায় প্রতিনিয়ত ঝগড়াঝাটি হতো। এমনকি রামগতি দু একবার মানে কার্যত আত্মহত্যার ইঙ্গিত দিয়েছেন, যে আমার মরে গেলে ভালো হয়, আমি আর বেঁচে থাকতে চাইছি না, এরকম গোছের পারিবারিক অশান্তিতে পৌঁছেছিল। এখন খেয়াল রাখতে হবে, একটা মানুষ যখন এইটা লেখেন না যে বউ যদি তোমাকে ভালোই না বাসে তাহলে আর ওই বউ থাকাতে কি আসে যায়, এর মধ্যে কোথাও না একটু ব্যক্তিগত একটা টাচ চলে আসে। এটা আমি মানে খুব জোর করে বলবার চেষ্টা করছি না, তার কারণটা হচ্ছে যে ঠিক তারপরেই কপালকুণ্ডলার ওই আলোচনার যে অংশটুকু শোনালাম, ঠিক তারপরেই একটি পংক্তি আছে যেটা কপালকুণ্ডলা আলোচনায় যে খুব কাজে লাগে তেমনটা নয়, কিন্তু উনি এই পংক্তিটা না লিখে পারেননি। কিরকম? উনি লিখছেন, কপালকুণ্ডলা প্রসঙ্গে লিখছেন, স্ত্রীর যদি অলৌকিক রূপ থাকে, অন্যান্য বিষয়ে অসাধারণ গুণ থাকে, আর তোমার প্রতি তাহার কিছুমাত্র অনুরাগ না থাকে, সংসারের সকল কার্যেই তাহার উদাসীন হয়, তবে সে স্ত্রীকে লইয়া তোমার কি প্রয়োজন সিদ্ধ হইবে। বোঝা যায় খুব ব্যক্তিগত কণ্ঠস্বর না উনি চেপে রাখতে পারছেন না, মানে কোথাও একটা ওনার নিজের অস্বস্তি কোথাও বেরিয়ে চলে আসছে। এটা ওনার নারী সংক্রান্ত অস্বস্তির একটা হয়তো ব্যক্তিগত অভিমুখ হতে পারে। নিশ্চয়ই সাহিত্যের ইতিহাস থেকে এভাবে ব্যক্তিগত অংশ খুঁজে বার করা খুব মুশকিল, কিন্তু রামগতির ক্ষেত্রে আজকে যেহেতু ব্যক্তিগত জীবনটা আমরা জানি, সেই সূত্রে মিলিয়ে পড়তে গিয়ে মনে হয়। আর এইখানে আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি বলেছিলাম যে রামগতি কিছু কিছু ক্ষেত্রে একটু পিছু টান বেশি, তার মধ্যে একটি যদি নারী হয় তাহলে অপরটি তার সঙ্গে এক অর্থে সংশ্লিষ্ট। গোটা 19 শতক জুড়েই এটা নিয়ে খুব খুব লড়াই ঝগড়া চলতো, সেটা হচ্ছে যৌনতার প্রসঙ্গ, সেক্সুয়ালিটি নিয়ে এদের মাথা ঘামানো আর কি, যে কতটা বলবো কতটা বলবো না, কেমন বললে সেটা অশ্লীল হবে না ইত্যাদি। এক্ষেত্রে রামগতি অবশ্যই যথেষ্ট আর কি সাবধানী মানুষ। তার বক্তব্য যে আদি রসাত্মক কোনো কিছুই ভালো নয়, কোনো কিছুই একদম ভালো না। খুব খুব অদ্ভুত, মানে আমার যেটা ভাবতে এই কারণে অদ্ভুত লাগে যে উনি সংস্কৃতের পণ্ডিত ছিলেন, সংস্কৃত বইতে তো উনি বাংলার থেকে ঢের বেশি আদি রসাত্মক লেখাপত্র পড়েছেন বলে আমার ধারণা। উনি কুমার সম্ভবম পড়েননি, উনি নৈষৎচরিত পড়েননি, পড়েছেন তো বটেই, অথচ ওনার কিন্তু ওই রক্ষণশীলতার জায়গা থেকে উনি কখনোই বাংলা ভাষায় লেখা বইপত্রের মধ্যে আদি রসাত্মক ব্যাপার পছন্দ করতেন না। এটা বোঝা যায় কোত্থেকে, হুতম প্যাঁচার নকশার একটা আলোচনা উনি করছেন, না প্যারীচাঁদের আলোচনা করছেন, টেকচাঁদ ঠাকুরের আলোচনা করছেন, সেখানে সেই সূত্রে হুতম প্যাঁচার নকশা এবং তার সূত্রে বঙ্কিমচন্দ্র চলে এসেছেন। সেখানে আলোচনা প্রসঙ্গে উনি হঠাৎ করে লিখছেন যে হুতম প্যাঁচা বলো মৃণালিনী বলো, পত্নী বা 5 জন বয়স্যের সহিত পাঠ করিয়া আমোদ করিতে পারি, কিন্তু পিতা পুত্রে একত্র বসিয়া অসংকুচিত মুখে কখনোই ও সকল পড়িতে পারি না। দুটো বইয়ের নাম করলেন, একটা হুতম প্যাঁচা, একটা মৃণালিনী। এই দুটো বই আমি আমার বউয়ের সঙ্গে পড়তে পারি, আমি আমার বন্ধুদের সঙ্গে পড়তে পারি, কিন্তু 5 জন মানুষের সামনে এই বই পড়া যায় না। কেন পড়া যায় না, তার প্রশ্ন উঠবে। রামগতি লিখছেন, বর্ণনীয় বিষয়ের লজ্জাজনকতা উহা পড়িতে না পারিবার কারণ নহে, ওই ভাষারই কেমন একটু ভঙ্গি আছে যাহা গুরুজন সমক্ষে উচ্চারণ করিতে লজ্জাবোধ হয়। ও তাহলে বর্ণনীয় বিষয় নিয়ে কোনো সমস্যা নেই, আমরা যেটা বলতে চাইছিলাম সেটা নয়। আসলে ওনার সমস্যা হচ্ছে ভাষা নিয়ে। দাঁড়ান, ভাষা নিয়ে মানে হুতম প্যাঁচার নকশার ভাষা আর মৃণালিনীর ভাষা এক? কে কবে বলবে হুতম প্যাঁচার নকশা আর মৃণালিনীর ভাষা এক? হুতম প্যাঁচার নকশার ভাষা সম্পূর্ণ আলাদা, মৃণালিনীর ভাষা একেবারেই সংস্কৃত বন্ধী বিদ্যাসাগরী ধারার ভাষা। আমি যদি দুটো ধারাকে আলাদা করি, আলালি ধারা আর বিদ্যাসাগরী ধারা, দুটো ধারাতে একই নয়, তাহলে দুটো ধারার ভাষা পড়তে একসঙ্গে অস্বস্তি কোথায়? এটা হচ্ছে কি বলুন তো, ওই মানে অস্বস্তিটা নিজের মধ্যেও আছে আর কি। সেটা হচ্ছে প্রথম লাইনে যেটা বললেন যে বর্ণনীয় বিষয়ের জন্য আমার অস্বস্তি হয় না, না না না, আসলে উল্টো, আপনার বর্ণনীয় বিষয়ের জন্যই অস্বস্তি হয়। হুতম প্যাঁচার নকশা পড়তে আপনার অস্বস্তি হয়, তার কারণ বুঝি, তাতে এমন অনেক ছোটখাটো যৌন আখ্যান আছে যা একদম চমকে দেওয়ার মতো। আর মৃণালিনী, রাতের বেলা একটি মেয়ে দিঘির জলে স্নান করে ভিজে কাপড়ে উঠে এসে তার ভিজে চুলখানা একটি মাঝবয়সী ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বলছে যে দেখো দেখি ছুঁয়ে দেখো। বলছে রাতের বেলা স্নান করো কেন? বলছে না আমার গা জ্বালা করে। এর তাৎপর্য কি বঙ্কিম বুঝতেন না, সমসাময়িক পাঠক বুঝতেন না, আমরা বুঝি না, নাকি রামগতি ন্যায়রত্ন বুঝতেন না? সবাই বোঝেন। সুতরাং রামগতি ন্যায়রত্নে না মৃণালিনী অস্বস্তিটা অন্য। খেয়াল রাখতে হবে, আমি পার্টিকুলার এই অংশটা তুলে এনে বঙ্কিমকে অভিযুক্ত করছি এমনটা নয়। 1882 সালে একটি পত্রিকা বেরিয়েছিল প্রবাহ বলে, তাতে একটি লেখা বেরিয়েছিল বিষ্ণু নারদ সংবাদ। তাতে স্বর্গে বিষ্ণুর কাছে নারদ গেছে, গিয়ে বলছে যে প্রভু আর তো মর্ত সামলানো যাচ্ছে না। কেন মর্ত সামলানো যাচ্ছে না? না, মর্তের ঘরে ঘরে যা সব চলছে একেবারে বিচ্ছিরি কাজ কারবার চলছে, মেয়েরা সব একদম বিগড়ে গেল। কেন বিগড়ে যাচ্ছে কেন? ওই যে বঙ্কিমবাবুর জন্য। সে কি বঙ্কিমবাবুর জন্য বিগড়ে যাচ্ছে? হ্যাঁ, বঙ্কিমবাবু কি করেছেন না, উনি মৃণালিনী বলে একটা উপন্যাস লিখেছেন। তাতে কি হয়েছে? তাতে রাতের বেলা একটা মেয়ে চুল টুল খুলে নদীতে গিয়ে দিঘিতে গিয়ে স্নান টান করে চলে আসে। আর বলবেন না প্রভু, তারপর থেকে বেথুন কলেজের ধাড়ি ধাড়ি মেয়েগুলো কেউ আর চুল বাঁধছে না, সব চুল খুলে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে মনোরমা বলে মেয়েটা, যে কিনা গালে ঠোনা মেরে কথা বলে, ওই তারপর থেকে বেথুন কলেজের মেয়েরা ছেলেদের দেখলেই গালে ঠোনা মারছে, ছেলেদের গালে কালশিটে পড়ে গেল। খুব মজা করে হয়তো জিনিসটা লেখা হচ্ছে, কিন্তু বঙ্কিমচন্দ্র সংক্রান্ত উদ্বেগ বা মৃণালিনী সংক্রান্ত উদ্বেগটা কিন্তু এর থেকে টের পাওয়া যায়।
আমরা এখন নাই বা বুঝতে পারি, আমাদের কাছে হয়তো খুব মনে হচ্ছে ম্রিয়মান ব্যাপার, ওই আমলের লোকের কাছে এটা রীতিমতো আদি রসাত্মক বিষয়, খুব একটা লজ্জাজনক বিষয় যেটা সকলের সঙ্গে একসঙ্গে পাঠ করা যায় না। ফলে তো বোঝা যায় রামগতি এই বিষয়গুলোতে একটু আধটু টানা পড়েন, একটু একটু পিছু টান রয়েছে, উনি এগুলোকে একটু অস্বস্তির চোখে দেখেছেন, সবটা গ্রহণ করতে পারেননি, খুব স্বাভাবিক, এটা তার সময়ের দাবি, আমি তাকে একজনকে অভিযুক্ত করতে পারি না। কিন্তু আবার ফেরত যাই আমার সেই পুরনো কথাটা, যে আজকে এতদিন বাদে তাহলে এই বইটাকে পড়বো কেন, পড়ার মজা কোথায়? বইটা যে পড়ার মজা আছে এর মধ্যে, যে যেমনটা শক্তিনাথ বাবু বলে দিচ্ছিলেন যে আজকে একটা এই ধরনের বইয়ের মধ্যে একটা ইতিহাস দর্শন থাকে, একটা রাজনীতি থাকে, অনেক রকমের কলাকৌশল থাকে, তার কিছু কিছু কলাকৌশলের কথা হয়তো বলছিলাম যে আরো হয়তো অন্য অন্য রকমের দিক থেকে ওই বইটাকে পড়া চলে, কিন্তু আর একটা মাত্র দিকের কথা বলে আমি, আমার ধারণা আমি অনেকটা সময় নিয়ে নিয়েছি, আমি আর একটি মাত্র দিকের কথা বলে আমার বক্তব্যটাতে ছেদ টানবো। সেটা হচ্ছে যে এত বছর বাদে এই বইটা নতুন করে পড়তে বসলে না, কোথাও কোথাও রামগতিকে আমার মনে হয় যে এই মানুষটার ওই টলমল ব্যাপারটা থাকতে পারে, দুপা পিছিয়ে এক পা এগোনো থাকতে পারে, তার মধ্যে একটা অত্যন্ত আধুনিকতা আছে, একটা ভীষণ রকমের আধুনিকতা আছে, যেগুলোর দিকে আমরা হয়তো সবসময় নজর দিই না, দিলে পরে এই ভদ্রলোকে কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি হয়তো প্রতিকৃতি হিসেবে ভাবা উচিত আমাদের। যেমন ধরুন কোনো কোনো সমালোচনা, আমি তো দু একটা সমালোচনার কথা বললাম যার মধ্যে থেকে পিছু টানটা বোঝা গেল, কোনো কোনো সমালোচনা আছে রামগতির যা রীতিমতো চমকে দেয়। রামগতি ধরনের সমালোচনা করেছেন, ভাবলেও অবাক লাগে। কিরকম? রামগতি বৃন্দাবন দাস সম্পর্কে লিখছেন, বৃন্দাবন দাসের পুরো বইয়ের বর্ণনা দিচ্ছেন, চৈতন্য বৃন্দাবন দাসের বইতে কেমন সেটা বলছেন, কাজী দলনের এপিসোডটার কথা বলছেন, পুরোটা বলবার পরে উনি লাস্টে একটা লাইন লিখছেন, তিনি নিজে যেরূপ উদ্ধত ছিলেন বর্ণিত নায়ককেও সময়ে সময়ে সেইরূপ উদ্ধত করিয়া তুলিয়াছেন। এই কথাটা তো এখন আমাদের স্টুডেন্টদের কাছেও আমাদের কাছেও খুব সহজ কথা, যে বৃন্দাবন দাসের চৈতন্য একরকমের, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য একরকমের, দুটো মানুষ দুরকম বয়সে লিখছে, একজন 80 ঊর্ধ্ব বয়সে লিখতে বসছেন, একজন হয়তো হার্ডলি 30 বছর বয়সে লিখতে বসছে। 30 বছর বয়সের যে ছেলেটি, সে সবসময় মাথাটা ঠান্ডা রাখতে পারেনি, মাথা রীতিমতো গরম, সুতরাং সে কিন্তু বৈষ্ণব হওয়া সত্ত্বেও বলে দিয়েছে যে এর তার মাথার উপর লাথি টাতি মারো, এসব বলে দিয়েছে। এই ছেলেটি একটু মাথা গরম, তো তার ফলে এর চৈতন্য একটু বেশি যেন রেগে থাকেন, একটু বেশি কাজী দলনে উৎসাহ নেন। বৃন্দাবন দাসের সম্পর্কে এই কথাটা রামগতি বলতে চাইছে, এটা তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে, খেয়াল করে দেখুন 19 শতকে দাঁড়িয়ে কোনো একটা মানুষ বায়োগ্রাফিক্যাল ক্রিটিসিজমের দিকে এগোচ্ছেন, কোনো একটা মানুষ জীবনীমূলক সমালোচনার দিকে এগোচ্ছেন, এইটা আমাকে খুব চমকে দেয়। মানে 19 শতকে জীবনীমূলক সমালোচনার সূত্রপাত আমরা সবসময় বঙ্কিমচন্দ্রের কথা মনে করি, বঙ্কিমচন্দ্রের ঈশ্বরগুপ্ত সংক্রান্ত সেই বিখ্যাত প্রবন্ধ, যেখানে বঙ্কিমচন্দ্র লিখবেন যে জ্যাঠামশাই যে জুতোটা মারলেন, বঙ্কিম সেই জুতা সমাজের জন্য তুলিয়া রাখিলেন, সেই পাদুকা। আমরা তো বলেই থাকি যে বঙ্কিমচন্দ্র প্রথম দেখালেন যে কি করে জীবনীমূলক সমালোচনা তৈরি করতে হয়, জীবনীর সঙ্গে মিলিয়ে তার লেখাটাকে ডিকোড করার একটা পদ্ধতি থাকতে পারে। রামগতি কিন্তু 1872-এ দাঁড়িয়ে এই কাজটা করেছেন। তিনি কিন্তু লিখছেন যে চৈতন্য আসলে পুরোপুরি চৈতন্যের ঐতিহাসিক রূপ আপনি পাবেন না বৃন্দাবন দাসের লেখা। বৃন্দাবন দাসের নিজের মেজাজ মর্জি যেমন, উনি চৈতন্যকে তেমন করে করেছেন। কোথাও একটা এই খুব বেশি ইংরাজি না জানা, খুব বেশি ইংরাজি না জানা কথাটা আমি রামগতির থেকেই ধার করছি। রামগতি তার ডায়েরিতে একাধিকবার মন্তব্য করেছেন যে তিনি খুব বেশি ইংরাজি জানেন না, এবং একাধিকবার মন্তব্য করেছেন যে আমার যে পদোন্নতি হলো না তার কারণ আমি তো সাহেবদের সঙ্গে খুব বেশি কথা বলতে পারলাম না। এই খুব বেশি ইংরাজি না জানা মানুষটি তার নিজের বোধের জায়গা থেকে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে জীবনীমূলক সমালোচনারও একটা ইঙ্গিত কোথাও ছেড়ে যাচ্ছিলেন। সুতরাং আজকে 150 বছরের ব্যবধানে দাঁড়িয়ে এই বইটাকে অবহেলা করার তো প্রশ্নই উঠছে না। আমার কাছে মনে হয় যে আরেকটু নতুন ভাবে, আরেকটু তন্নিষ্ঠ ভাবে বোধ হয় পড়ে ফেলাটা আমাদের উচিত। এখন উচিত কাজ আর কই আমরা করি সকলে মিলে। তো যাই হোক, আজকে এই অবসরে আমি আমার মতো করে 2-4টে দিক হয়তো তার থেকে দেখাবার চেষ্টা করলাম। আপনারা যদি এই বইটি একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে দেখবেন হয়তো দুটি জিনিস ঘটবে। এক, আমার দেখানো দিকগুলো আপনাদের না পছন্দ হবে, তার বিরুদ্ধে আপনাদের যুক্তি উঠে আসবে। আর দুই, আমার দেখানো দিকের বাইরে আরো অজস্র দিক আপনারা আমাকে দেখাবেন যা হয়তো আমার মাথায় আসেনি। আমি রামগতিকে নিয়ে ভবিষ্যতের এই উপযুক্ত চর্চার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।